তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্ধত ব্যবহার আমি সহ্য করব না। তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতেও দেব না। তুমি বলেছি
বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না। আমার জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো। রোগ জীর্ণ দেহ ত্যাগ করেও তুমি আজও শান্তি পাওনি। তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান, তাই বুঝি উৎসব মুখর রাজপ্রাসাদের সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমারই বুকের মর্মবেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করে তুমি শান্ত হও, প্রসন্ন হও। সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন যে দেখুন জাহাপনা। হ্যাঁ, আলিবর্দীর দীর্ঘশ্বাসের মতো মর্মভেদী। তোমার নাম, তোমার পরিচয়? আমার পরিচয় কলঙ্কের গাড়িতে ঢাকা পড়ে গেছে জনাব। সবই ঢাকা পড়েছে, স্মরণই শুধু মনের আগুন, তাতে জ্বলছে আবার জ্বালিয়েও তুলছে। কি বলে তোমায় ডাকবো? আলিয়া, আলিয়া বলে ডাকবেন জনাব। হারিমে তো আমার ঠাই নয়। তুমি কি করে এখানে এলে? ওই দৌড়তে। তার সাথে প্রবেশ করলে কেমন করে? তা বলে দিলে আমারই ক্ষতি হবে জনাব, আমি সেটা বলবো না। তোমার সাহস তো কম নয়। বুঝতে বলে বেশি দেরি হলো জনাব। রাম হোসেন হারেমের হাফসি প্রতিহারিণী, তার সামনে আমি যেতে পারবো না জাহাপনা, ভয় আমার পিলে চলছে। সেই প্রতিহারিণী একে হারেমের কারাগারে বন্দিনী করে রাখবে। চাপকের পিঠের ছাপ তুলে দেবে। পরিচয় দিতে অনিচ্ছুক এই নারী নিশ্চিত আমার পুরো শত্রুর গুপ্তচর। প্রকাশ্য শত্রু তাদের সাজা দিতে পারছেন না বলেই কি এই নারী নিগ্রহ করতে চান জাহাপনা? নাফার, আমি ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না জাহাপনা, আমি বলছি মির্জাফর রাজবল্লভ রাজউল্লাহ কোম্পানির কথা। এমন মিষ্টি হাসি তুমি কেমন হাসো? হারিমে কেমন হাসি কখনো শোনেননি জনাব? না। কোন নর্তকীর, কোন বেগমের আর্চনা করবেন জনাব। বেগম সম্বন্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি? না, তুমি কোনো অপরাধ করোনি। বেগমেরা হাসতে জানে না, হারেমের নর্তকীরাও নয়। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদে। শুধু মুর্শিদাবাদে কেন, সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না। বাঙালি জানে শুধু কাঁদতে। দিক থেকে দিগন্তে প্রতিধ্বনিত হয় শুধু রবরধ্বনি। আমি আর তো শুনতে পারি না, আমি আর তো শুনতে কারণ কি জনাব? এই কারণ আমার অত্যাচার, আমার অবিচার। আমি তা বলিনি জনাব, লোকে বলে, তাও অস্বীকার করতে পারি না। মিথ্যা লোক অপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্য তো আমি দায়ী নই। করি আজ বর্গীয় আক্রমণ প্রতিহত, দেশে শান্তি বিরাজিত, প্রজাদের অন্য বস্ত্রের কোনো অভাব নেই, তবু কেন তারা কাঁদবে? কি তাদের দুঃখ, কি তাদের অভিযোগ? জাহাপনা, বেগম সাহেবা এই দিকে আসছে। তুমি সময়ে এখানে? হারেম থেকে বেরিয়ে এলেন আর ফিরলেন না। হারেম থেকে কেন বেরিয়ে এলাম জানো? আমরা নবাবকে শান্তি দিতে পারি না বলে। হারেমের নর্তকীদের নিরস গান শুনে, উচ্ছিদ নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ যেন শুনতে পেলাম দাদুর কণ্ঠস্বর। ছুটে এলাম এইখানে। আমি যেন দেখতে পেলাম তিনি সিংহাসনে বসে রয়েছেন। চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলাম আমি কর্তব্যে বিমুখ হব না। কে যেন হেসে উঠলো, যে দেখলাম দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীর আজ সুস্থ নেই জাহাপনা। শুধু আজ এমনটি হলো না লুৎফা, রাতের পর রাত আমাকে এমনি করেই ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা, ওই আকুল আহ্বানের বিরাম নেই। ঋষির ডাকের মতোই আমায় টেনে আনে দরবারে, এই সিংহাসনের পাশে। কাজে তবে পূর্ণ হয় না জনাব, তাই আহ্বানের বিরাম নেই। কে কথা কইল? আলো আলো, দরবারে সব আলো জ্বালে দাও। আমায় অনুমতি করুন বেগম সাহেবা। নবাব
এখনো চিনতে পারেননি বেগম সাহেবা? আমার আদেশ আছে জনাব। দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছুই নেই, তবে নিজেই বেছে নিয়েছি এ কাজ। আধার দেখলেই আলো জ্বালবো, হাসিতে দুশ্চিন্তা দূর করবো, চঞ্চল চরণের ছন্দ টেনে এনে জড়তা ঘুচিয়ে দেবো। আমি আলোর শিখা, আমি আলোর শিখা, ফোটায় আধার ভুবনে, দীপ করিনা। ফোটায় আধার ভুবনে, এটি কি নবাবের নতুন আমদানি? দয়া করে নিজে এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা রাখেননি। দরবার কক্ষে নিত্য বিলাস, এই প্রথম জাহাপনা। নিশীথ রাতে বেগমের আবির্ভাব, এই প্রথম বেগম সাহেবা। বেগমের ব্যবহারে উশৃঙ্খলতা প্রকাশ পায়নি। পেলেও বিস্মিত হতাম না। এই দরবারে, এই সিংহাসনে বসে অনেক উদ্ধত রাজপুরুষের উশৃঙ্খলতা আমি দিনের পর দিন সহ্য করেছি। মির্জাফর, রাজবল্লভ, জগৎ সেন, সেসব কথা। এই নর্তকী শুধু আলো জ্বালাবার অনুমতি চেয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করেনি। হারেমের প্রতি হারিণীকে কি ডেকে পাঠাবো? কেন? ওই নর্তকীর জন্য একটি কক্ষ দেখে দিতে। বেগম সাহেবার অশেষ দয়া, কিন্তু হারেমে তোর স্থান নয়। তবে কি নবাব মহলে? তাও নয়। তাহলে কি ওই দরবারের শোভা হয়ে থাকবেন উনি? ওর কথা শুনে মনে হয় দরবারে আসন পাবার যোগ্যতা ওর আছে। শুনেছি এই দরবারে বীর মির্জাফরের বিচক্ষণ রাজ বল্লভের জগৎ ঘুমে আসন চলে উঠেছে। নবাব কি এখন থেকে এইসব নর্তকী দিয়ে এই দরবার চালাবেন? বেগম সাহেব দেখছি রাজনীতির সকল খবরই রাখেন। নবাব মনে করে যদি আমরা বাদির মতোই পড়ে থাকি। বেগম সাহেব রাজনীতির সকল খবর রাখেন। শুধু এই খবর রাখেন না যে এ রাজ্যের বীর সেনাপতিরা, বিচক্ষণ মন্ত্রীরা দিন রাত ষড়যন্ত্র করছেন, নবাবকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিখারি করেছেন। এত বড় খবরটা বেগম সাহেব আজও সংগ্রহ করতে পারে। ওই যে ওরা বলে সকলে আমার পরম হিতৈষী, শুধু অত্যাচারী অমিতাচারী আমি সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়েছি। তাই তো ওরা বলে। ওরা যা বলে বেগম সাহেবা তাই সরল মনে বিশ্বাস করে আইরত নবাবের তার আরোগ্য স্বামী কোনো কথা কর্ণপাত করেন না। এই ভাগ্য নিয়েই আমি বাংলা বিহার নিঃশ্বাস ভাগ্য বিধাতা বাবা, আমার অপরাধের জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিছু না বুঝে আমি এসব কথা বলে নবাবের মনে দুঃখ দিয়েছি। চারিদিকে শত্রু লোকভার, হারিবে মহরে প্রাসাদে পল্লীতে সিরাজের শত্রুর শেষ নেই। আমাকে আত্মরক্ষার জন্য সর্বদা সন্ত্রস্ত থাকতে হয়। তুমি যদি এ সময় আমার উপর বিশ্বাস হারাও, তুমি যদি মনে করো তোমার স্বামী রাজ্য রক্ষায় অসমর্থ, তাহলে সান্ত্বনার জ্ঞান আমি কোথায় পাই? আমি আর কোনো কথা শুনবো না। হ্যাঁ, শোনো না, শুধু আমারই উপর আস্থা রেখো। কেমন? নবাব, আমাকে হারামে যাবার অনুমতি দিন। তুমি একটু কাল অপেক্ষা করো। এসো লুৎফা। চলো পথে আমি আলো
দেখলে? কাকে? বেগমকে। বেগমরা যেমন হয়ে থাকে মোমে গড়া পুতুল, একটু তাপ লাগলেই গলে যায়। হাসিটি বেগমকে দেখেছো? না। দেখো, বেগম সম্বন্ধে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন দেখলে? তাকে তো নতুন দেখলাম না পুরন্দর। ও নাম উচ্চারণ করো, কেউ জানে না। জানলে ওরা কৌতূহল করবে। সবাই জানে যে আমি গোলাম হোসেন পাগল, তাই জেনে ওরা নিশ্চিন্ত থাকে। তোমার এই অদ্ভুত পোশাক দেখে ওরা কি বলে? মূর্খের দল কিছুই বুঝতে পারে না, শুধু দাঁত বের করে হাসে। ফরাসি, ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ সবাই মিলে বাঙালির যে হাস্যস্কর রূপ ফুটিয়ে তুলেছে তা দেখিয়ে দিয়ে ওদেরকে বোঝাতে পারি। ওরা ভাবে যে পাগলের খেয়াল, কিন্তু বোঝে না আজকাল বাঙালি সত্যিকার রূপই হচ্ছে। সকলের পরিহাস, অযোগ্যের আস্পর্শ, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? নবাবকে কি তুমি এতই ভালোবাসো? নবাবকে ভালোবাসি বলে তবে ভালোবাসি এই বাংলাকে। বাংলাকে যদি ভালোবাসো তাহলে এখানে এভাবে পড়ে আছো কেন? সারা বাংলা আমি ঘুরে এসেছি ভাই, পুণ্যবান লোক দেখেছি, দয়ালু দাদা দেখেছি, শক্তিমান বীরও দেখেছি, কিন্তু দেশপ্রেমিক একটিও না। পুণ্যবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম করে এলো। নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল জ্যোতি দু চোখ ভরে দেখে এলো। পাটনায় জানকী আমি প্রভুভক্তির পরিচয় পেয়ে প্রীত হলো, কিন্তু দেশপ্রেমী একটিও দেখলাম। তাই বুঝি হতাশ হয়ে এই জীবন বরণ করে নিয়েছো? হ্যাঁ, ঘুরতে ঘুরতে রাজধানীতে এলুম, টাকা নেই যে তারই জোরে দরবারে একটা আসন করছে, শক্তি নেই যে তারই দাপট দেখে দরবারটা স্থান করে নেব। তাই এই ভাড়ের ভেগ নিলাম। কিল, চড়, লাঠি, নিত্য 2-10 ঘন্টা আমাকে হজম করতে সত্য, কিন্তু গতি আমার সর্বত্র বাধক। এখানে এসে তুমি কি দেখলে? দেখলাম বড় বড় রাজা, উজির, নাজির, পাত্র, মিত্র সবাই স্বার্থের সন্ধানে ব্যস্ত। শুধু একটি লোক স্বার্থের বাহিনী বাংলার স্বাধীনতা রক্ষার চেষ্টা করছে। তিনি হচ্ছেন বাংলার হতভাগ্য নবাব। বাংলার জন্য বাংলার নবাবের প্রেমে পড়লাম, কিন্তু ব্যক্তিটির জন্য নয়। আর আমি? তুমি ব্যক্তিটির প্রেমে মরেছ, তুমি মরেছ। এই মরণে যে সুখ আছে। ভুল করলে ভাই, মরণের সুখ নেই, শান্তি নেই, মরণ হচ্ছে নির্বাক। হ্যাঁ, নিরঞ্জন স্বামীকে তোমার মনে আছে? না, সেসব স্মৃতি আমি মন থেকে মুছে ফেলেছি। মোহনলাল আর আমি তারই কাছ থেকে দীক্ষা নিয়েছিল। আজ মোহনলাল আমাকে চিনতে আমাকেও নয়। देखा लेकिन ऐसी औरत हम तो कहीं नहीं देखा जनाब। जो हुकुम। তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষা রয়েছে জনাব। আমার আদেশে তুমি আনিত হওনি, স্বেচ্ছায় এসেছো। এসেছে আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ? কেন জাহাপনা? তোমার অসংকোচ ব্যবহার দেখে এই প্রশ্নই আমার মনকে বারবার নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়ে রেখে এসেছি জনাব। তোমার ভয় নেই? না জাহাপনা। কেন? তুমি শুনোনি নবাব সিরাজউদ্দৌলা নারীর সম্ভ্রমের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি জনাব। তুমি কি শুনোনি নারীত্বে চরম লাঞ্ছনায় নারী যখন ডুবতে কাঁদে সিরাজ তখন আনন্দে হাসে? তাও শুনেছি। তুমি কি শুনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পড়ে যায়, জল শুকিয়ে যায়? শুনেছি জনাব। আমি তাও শুনেছি। তুমি সব শুনে আমার সামনে আসতে সাহস পেলে। কি চিন্তা বালিকা তুমি! আমি সেসব কথা বিশ্বাস করি না জনাব। বিশ্বাস করনি? না জাহাপনা। কেন? এসব সত্য রটনা আমি জানি। জানি জনাব, ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকের, কিন্তু সত্যের পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করবার সাহস যাদের নেই তারাই প্রজাদের খেপে তুলে এসব কুচ্ছা রটনা করে। তোমার এমন একটি শরীর আছে তা তো জানতাম না। আরো আছে জনাব। আছে, তারা বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটাই আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছু বাইরে থেকেও ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ বিশ্বাস করি। তুমি বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে তা আরেকদিন বলবো জনাব। কেন এসেছি আগে তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কোর্টের কোনো খবর রাখেন যে? কাশিম বাজারের কোঠে। তুমি সেখানকার খবর পেলে কেমন করে? আমাদের সেখানে নেমন্তন্ন রয়েছে। কাশিম বাজার কোঠে তোমার নেমন্তন্ন? হ্যাঁ জলসা, সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে।
আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নেমন্তন্ন হয়নি। মির্জাপুরের হয়েছে, শিবসালার ভাগ্যবান, রাজা রাজবল্লভের হয়েছে, তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেনে নিমন্ত্রিত। ধন কুবেরের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে অমির চাঁদ আসবে জনাব। যাবে কি? ওই ওই আমির চাঁদকে ইংরেজরা বরাবর স্ত্রীদের চোখে দেখে আদর করে উমি চাঁদ বলে ডাকে। মশিয়ারা উপস্থিত থাকতে পারে। ওয়ার্স দেখছি খুব বড় একটা জাল ফেলেছে, এই জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে, সেই জয়ী হবে, তাই না সুন্দরী? নেমন্তন্ন আমারও হয়েছে, কাশিম বাজার জলসায় নিশ্চয়ই তোমার সঙ্গে আমার দেখা হবে। আলেয়া! জনাব। বাংলার নবাব শুধু বিলাস বাসনে দিন কাটায়, এই কথা দেখছি তুমি অবিশ্বাস করো। আজ হবে না। নইলে কেমন করে বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো বাংলার নবাবের তার রাখবার অবসর নেই? আমি ভেবেছিলাম নবাবের সপক্ষে শত্রুরা এসব সংবাদ সাজাতে গোপন রাখে। চেষ্টা করলেই কি সব কথা গোপন রাখা যায়? এই যে তুমি তোমার পরিচয় গোপন করবার এত চেষ্টা করলে পারলে? আমার পরিচয়কে আপনি পেয়েছেন জনাব। পেয়েছি বইকি, অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর? যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব, আমাকে তারা ভালো করে জানে বলে বিলকুল ভুল করিনি। তোমার মুখ দেখে একেবারে গলে না গেলেও মুগ্ধ হয়েছে, তাই তোমাকে তো আমি ছেড়ে যাবো না, আমার আইনে রেখে দেবো। খবর দিয়ে তাদের কাছে তুমি আর ফিরে যেতে পারবে না। সংকোচ, সংশয়, ভয় সব কিছুই তুমি এখানে এসেছো। আপনি আমাকে ভুল বুঝবেন না জনাব, আমি আপনার শত্রুপক্ষের গুপ্তচর নই। তাহলে মিত্রপক্ষে থাকলে তো ভয় কেন? বাইরে আমার অনেক কাজ রয়েছে জনাব। আজ থেকে তোমার কাজের সব ভার নবাব নিজে নিলেন। মিথ্যা সন্দেহে আমার উপর আপনি অবিচার করবেন না জনাব। জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে। কলঙ্ক, কালিমায় নাম, পরিচয় সব কিছু ঢাকা পড়ে গেছে। বেঁচে থাকবার মধ্যে এতটুকু গৌরব বোধ এখন অবশিষ্ট রয়েছে। গুপ্তচরের কলঙ্ক দিয়ে আপনি সেটুকু নষ্ট করে দেবেন না জানাব। শুধু এইটুকু দয়া আপনি আমাকে করুন। ওঠো, তুমি অত্যন্ত গুরুতর সব খবরের সন্ধান রাখো। আমার শত্রুরা মনে করে এসব খবর আমি রাখি না। তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই। এমন অবস্থায় তোমাকে তো আমি প্রাসাদের বাইরে যেতে দিতে পারি না। বলো, পারি আমি? আপনার সন্দেহ দূর না হলে আপনি সেটা পারেন না জানাব। তাহলে কিন্তু আমি বাইরে যেতে না পারলে আপনার যে বেশি ক্ষতি হবে জানাব। হ্যাঁ জানাব, প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয় নবাবের সপক্ষে সংবাদ সংগ্রহ করবার জন্য। তুমি বলতে চাও তুমিও তাদের একজন? যদি তাই বলি, প্রমাণ চাইব। প্রমাণ দিতে না পারলে বুঝবো তুমি বাঁচা আলাদা করে আমায় ভোলাতে চাইছো। আমি যে নিরেট নির্বোধ নই তাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমার শাস্তির ব্যবস্থা করবো। আমি দিতে পারি। আমি দিতে পারি, কিন্তু সে প্রমাণ হবে আমার মৃত্যুর সমতুল্য। প্রমাণ করতে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমায় দেব। প্রগল্ভে বাংলার নবাব পরিহাসের পাত্র হয়। আমি প্রমাণ দেব। মন্ত্রী মহল্লাল আমার পরিচয় জানে। হ্যাঁ জনাব। গোলাম হোসেন, জনাব, জনাব, মোহনলাল, যোগ। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি জবাব দেবে তাই ভাবছো? একটু ছলনার পর ছলনায় আমি অভ্যস্ত নই জনাব। তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের সে পরিচয়? কথা আপনি তাকে জিজ্ঞাসা করবে। তোমার নিজের মুখে এটা বলতে হবে। আমার মনে কথায় তো আপনি বিশ্বাস করেন না। তার কারণ আমি জানি নারী ছলনাময়ী। জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় তাহলে স্থির যেন তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না। মৃত্যু ভয় আমি ভীতা নই জনাব। তাহলে মৃত্যুদণ্ড দেব শুনেই প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন, আমি সেটা সইতে পারবো না। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যায়? আপনি আমাকে শাস্তি দিন, আর প্রশ্ন করবেন না। এই যে মোহনলাল, এই বালিকাকে ভালো করে চেয়ে দেখো। তোমার জবাবের উপরে বাঁচা মরা নির্ভর করে মুখ তুলে মোহনলালের দিকে চাও। আমি পারবো না, আপনি আমাকে শাস্তি দিন। আমি একে চিনি না জাহাপনা।
কথা শুনে কেঁদে উঠলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীত নও? গোলাম হোসেন যাবো না। প্রতিহারী দুঃসাহস এই বালিকার মোহনলাল যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছেও আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়। তুমি আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার সন্দেহভাজন করতে চায়। সংকোচে বললে মোহনলাল যে তুমি ওকে চেনো, পরিচয় জানো। নিয়ে যাও ওকে। আজকে রাতটা কারাগারে রেখে দাও। কাল ভোরে প্রকাশ্য রাজপথে গুলি করে মারবে, ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। চলো, কোথায় যেতে হবে? নবাবের নিরুদ্ধ দক আছে তা জানি, কিন্তু তাদের ইচ্ছা আগে তো কখন দেখিনি। গোলাম হোসেন যাবো না। মোহনলাল ওকে চেনে। মোহনলাল আমি মিথ্যে বলেছিলাম জাহাপনা। সে মিথ্যে বলেছিলে? তোমার তো স্পর্ধা কম নয় মোহনলাল। জনাব, না, মোহনলাল সত্যি কথা বলবে। আগে একে যেতে আদেশ দিন যাবো না। এইবার সত্যি কথা বলো মোহনলাল। জনাব, আমি ওকে চিনি। ও আমার ভগ্নী। পর্তুগিজ এক দস্যু ওকে অপহরণ করে নিজের বুদ্ধির বলেও বাড়ি আছে, কিন্তু সমাজে ঠাঁই পায় না। তাই কি পেটের দায় গুপ্তচরের কাছে প্রবৃত্ত হয়েছে? গুপ্তচর নয় জাহাপনা। প্রাসাদের বাইরে নবাবের হিতৈষীর যে কটা নরনারী আছে ও তাদেরই একজন। শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদেরকে জানায় ও সব গেছে জাহাপনা। যাইনি শুধু দেশপ্রেম। তবে পরিচয় হয়েছিল কেন? লজ্জা। আশ্চর্য লজ্জা বোধ তোমার মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা। আর তুমি দরবারের একজন পদস্থ ব্যক্তি, সেই ভগ্নীকে আশ্রয় দাওনি। তার সঙ্গে তোমার রক্তের সম্বন্ধ রয়েছে, তাও অস্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ দুর্বোধ্য। আর যে দেখুন তো যাবো না। ওই আগুনের শিখা ও কি কলঙ্কের বরসে কালো হতে পারে? তোমাদের নবাবকে ক্ষমা করা সুন্দরী, চলো আমি নিজে তোমাকে প্রাসাদে বাইরে রেখে আসি। আমরা এখন ম্যাচ দেখিব। এনজয়! Come on! আমি ফুলের অতিশয় ফুলের অতিশয়
আমরা এখন খাট খারিতে চাই। কি কাজ করা হবে তাই আগে স্থির হোক সাহেব। মাথা যাহা করা উচিত তাহাই করিবে। নবাবের জুলুম আমরা কেহ সহ্য করিবে না। টুকর তাদের চিরদিন ভোগ করিতে হইবে, যারা অত্যাচার ভোগ করিবে, অত্যাচারের উচ্ছেদ কামনা করিবে না। মারিয়ার জাফর খা, আপনি আমাদের জন্য কি করতে পারবেন? আপনি আমার বন্ধু লোক, যে সাহায্য চাইবেন আমি তাই করব। মিস্টার জাফর আলী খান শুধু অমায়িক নয়, শক্তিমানও বটে, অথচ এই পদস্থ কর্মচারীকে অলিবর্তী একদিন অপমান করেছিলেন। করেননি খান সাহেব? এই পদচ্যুতি, এই বহিষ্কৃতি আজ আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে। তোলে টালো মালো তোলে টালো মালো রাহে নাকি अच्छा अच्छे नाचना, अच्छा अच्छे गायना, रेजा उचित अब इन लोगों से बहुत बहुत डर मिलेगा। उधर जय कर मारिया, उधर जय कर। আচ্ছা ওয়ার্ড সাহেব, बोला ये तो 26 रेजा, हम के की करते হইবে? নবাবের বিরুদ্ধে আমাদের কি অভিযোগ তা আমরা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমরা জানতে চাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমন কি অভিযোগ রয়েছে যার জন্য তারা নবাবের বিরুদ্ধাচারণ করতে চায়। रेजा, আপনি যদি বুঝিয়া থাকেন যে that we want to format a religious clan, আমরা বিদ্রোহ করিতে চাই, তাহা হইলে আপনি ভুল বুঝিয়াছেন। We are peace, আমরা শান্তি চাই। We have come to stand in the left not to over it. আমরা রাজ্য চাই না, বাড়ি চাই। বাণিজ্য তো তোমরা চুটিয়ে চালাচ্ছ সাহেব। Excuse me, Reja, I didn't follow. What you said? Now, আমাদের বহু কোটি বাঁধকারী। His officers have seized many of our boats. কোটি বন্ধ কাটকার বহুত বহুত বহুত। আপনি জানেন না, আজ আপনি আমাদের দোষ বাটিতে দোলদা ছাপতে গোলা চাচা দেখা আপনি জান করতে না গোটা বাংলা জমা টাইট করে যাচ্ছে। সাহেবের মুখে কোনো আজ হাসি হয়েছে। নবাব ওদের অভিযোগ শোনেননি বলে ওরা ভারী চোটে আছে। আরো চটিয়ে দিন রাজা সাহেব, আরো চটিয়ে দিন। আচ্ছা ওয়ার্ড সাহেব, If we are not to carry what peacefully, what the goodness of over here, বাণিজ্য না হইলে এদেশে থাকিয়া আমরা কি করি? আমাদের পুরো গাছ কাটিতে আমাদের কোনো একটা নাই, আমাদের বাড়িতে বন্ধ করে পুলিশের না ফটো ফটো হ্যাঁ যত বিপরে দিচ্ছে বাচ্চা নিজে হুকুম দেন একটা খারিজ করিবে। তোলে টালো রাহে নাকি Chuhara chulbe, na chuhara dekhibe. There are some very handsome young men over there. আমি যে তোমারই প্রেমে মজেছে সাহেব। Look at. She's in love with me. নবাব বয়সে নবীন, তাই বুঝতে পারছে না কোম্পানি বাণিজ্য করছে বলেই দেশের ধনবৃদ্ধি হচ্ছে।
মাল ছাড়ে প্রজার টঙ্কা না পাইলে খান্না দেয় না, নবাবিও চলে না। সেসব আমরা বুঝি সাহেব, কিন্তু নবাবটা বুঝে বুঝবে না তো কি করি। জমিদারের কান ধরে আদায় করে দেবে। টাকা জমিদার কোথায় পাইবে? টাকা দিতে না পারলে এই শেঠজির বৈকুণ্ঠে বাস করবে। It is very comfortable to live there. খুব মজা আছে থাকা যাইবে। শেঠজিকে বলুন না দিন কতক আপনাকে সেখানে রাখতে। টু বিজনেস gentlemen, টু বিজনেস। সাহেব তাহলে বলছেন আমাদের মঙ্গলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করছে, তাই আমাদের উচিত সর্বপ্রকারে তাদের সাহায্য করা। কিন্তু ধরুন এই খাস সাহেব যদি বলে ব্যক্তিগত লাভের কোনো সম্ভাবনা না থাকে, তিনি নবাবের বিরুদ্ধে দাঁড়াবার মতো বিপদ বরণ করে নেবেন না। অবশ্য উনি তা বলেননি, কিন্তু যদি বলেন I have referred his case to the committee at Calcutta. ক্যালকাটার কমিটিতে আমি আপনার দাবি পেশ করি। আমার দামি সম্বন্ধে কোনো বিবেচনাই তো করেননি। আপনার আবার কি কাম্য থাকতে পারে শেঠজি? আপনার অপরশ্বর্য অর্থের অভাব তোমার নেই আমি চাই, তবুও তুমি হাংলা কুকুরের মতো ভাষা আপনার সংযম নয়। শেঠজির যদি কোনো দাবি থাকে তা অবশ্যই পূর্ণ হবে। আমার কথা কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। এবার তো অলরেডি দাম ছড়ে যা কিষাণ বল্লভের কি হতো বা না দেখুন আর কিছুই কি আশা করতে পারি না। জেন্টলম্যান, আপনাদের জবর বেমারি, আপনাদের মন, আপনাদের সোল, আই মিন আত্মা পীড়িত। সে আর বেশি কথা কি সাহেব, অন্তরাত্মা আমাদের খাঁচা ছাড়া হতে চলেছে। আপনারা বিচারে ভুল বহু দূরে কি আছে তাহা দেখিতে পান। আপনারা সকলে লাভ হইতে ভাবিয়া দেখুন, that there is only one throne of done, সিংহাসন আছে, ওতে রেজা বল্লভ বসিবেন তো জাফর খান কাল্লা কাটিবে, জাফর খান নবাব হইলে শেখ রাজা শাহ হইবে, শেখ রাজা গনি পাইলে কবির চাট করিবে, আমি বা করতে কি বলুন আপনারা কি করিবেন? বলুন বিলম্ব করিবেন না। আপনাদেরকে কে বললো এই আমাদের মনোভাব? রাজারাজ বলল আমার ঘনিষ্ঠ বন্ধু, তার বিরুদ্ধে আমি কোনোদিনই অস্ত্র ধারণ করবো না। আর সিংহাসনের প্রতি আমার কোনো লোভই নেই। আমির চাঁদের জন্য তোমরা কিছু ভেবো না সাহেব। আমির চাঁদ গোলাম হয়েই থাকতে চায়, নবাব হতে চায় না। আপনারা সত্য বলিলেন, সত্য মিথ্যা সময়ে জানতে পারবে সাহেব। সবাই আছি আছে রাজা, সবাই আছি আছে। আমাকে কি করতে বলে? শয়তানকে পাঠালি সে ফলাইয়া দিনকে ছাপাই করে শান্তি পাই। শয়তানকে যে পাপ করে, পীড়ন করে, জুলুম করে, আপনারা জানেন এমন লোক বাংলায় আছে। আপনারা তাকে বাধা দেবেন। ক্যালকাটা কি নবাব বলিল ফোর্ট, আমরা বলিল সেটি নবাব তোর দেখাইলেন ক্যালকাটা এটা আমার কামান। আমি আপনাদের বলিতেছি যুদ্ধ লাগবে, সব ক্যালকাটায় যাইবে, তখন আর 150 টাপ পাই ভারী যুদ্ধ হইবে। মুর্শিদাবাদ যদি লেপ রাখিও মুর্শিদাবাদে যাহা খুশি আপনার তাহাই করিয়াতে পারবেন। বলনীতি করতে হবে, আমি প্রস্তুত। Oh, you are the bravest of the lot. I wish you very success, Mr. Jafar. রাজা বল্লভ কি করিবেন? ঘোষিনী বেগম কি করিতে পারেন? বলুন বিলম্ব করিবেন না। ঘোষিনী বেগম নবাব দরবারে বন্দির মতোই রয়েছে। You are set them free. আপনার রাজ্যে মুক্ত করিয়া দিবেন। আপনারা কলকাতায় কি করেন তাই দেখে আমরা কাজ করব সাহেব। সেট কি করিবেন? জগৎসের বিপদকালে বান্ধবদের ত্যাগ করে না। কলকাতায় আমরা হাত লোক হবে চার দিতে
জায়গাটা হইতে যাহাতে নবাব ফিরিয়া আসিতে না পারে আমরা তাহাই করিব। আবারও যদি ফিরিয়া আসে তাহা হইলে দেখিবে মুর্শিদাবাদের গড়িতে তো নবাব বসিয়া। সাহেব দেখছি মনে মনে একেবারে লঙ্কা ভাগ করছেন। আপনার বিচার বিচার করিয়ে দেখ, আপনার কিসের অভাব আছে? বিচার করিয়ে দেখ। আপনাদের ফৌজ চাই, মিস্টার জাফর খান জুড়াইবেন। আপনাদের টাকা চাই, শেষ জগতে একটা খাল আছে। আপনাদের সালা দিবার লোক চাই, রেজা লোক আছে। ওর কি চাই? বাংলা, বিহার, উড়িষ্যা আপনাদের হইবে, আর আমরা আপনাদের প্রজা হইয়া মজাচ্ছে বারিশ করবে। এই জনমানুষ প্রশ্ন করে আমি শপথ করছি, এই লাঞ্ছনার প্রতিশোধ এবার আমি নেবই নেব। শাস্তি দিতে আর আমরা দ্বিধাবোধ করবো না। দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করবো। আপনারা সবাই একদিন আছে? হ্যাঁ, আমরা সবাই একদিন। ওই ক্যারি নয় কোনো ডাল খাটিয়া লইয়া আমরা দেশে আসে না। ভালো আপনারা যেখানে আছেন সবাই স্থির হয়ে দাঁড়াবেন কি? আমাদের এখনই আপনাদের মধ্যে দেখা দিবে সেনাপতি রায়দুল্লাহ ফিরোজকে হত্যা করে বীরের খ্যাতি লাভ করতে চাও। আমি নবাবের কর্মচারী, তার আদেশ পালন করে আমার কাজ। বংশুল মুলক সিরাজ উদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়দার জাঙ্গে বাহাদুর। রেখ সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছ? আমার স্মরণ হইতেছে। এত বড় স্পর্ধা তোমার যে আমার রাজ্যে বাস করে আমার এই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজার কুঠিতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। রেখ জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা ভেবেছ এই অদ্ভুত আমি নীরবে সহ্য করবো? কি করিয়াছে আমি জানি না। না জানলেও তোমাকে তার কৈফিয়ত দিতে হবে, কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে আমার দরবারে তুমি ঠাঁই পেয়েছ। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, না হলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় পেয়েছি তাতে তোমার মাথা মুটে ঘোল ঢেলে গাথায় চড়িয়ে এদেশ থেকে বের করে দাও। আমি চাই পাঞ্জাব থেকে বাংলা এসে ষাটখার ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজের তেমনি আমাদেরও সর্বনাশের সূচনা করছ। সাবধান। আমি সিপাহ সালার জাফর আলী খান, নবাবের সিপাহ সালার আপনি ওয়ার্সের নিমন্ত্রণ রক্ষার আকুলতায় রাজধানী ছেড়ে আসবার আগে আপনি নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি। কাশিম বাজারকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলে মনে করি। অনুমানে হয়তো বুঝেছেন কলকাতার কুটিয়ালদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন। আপনার মতো উদার হিন্দু আমি আর একটিও দেখিনি। হিন্দু হয়ে মুসলমান এবং খ্রিস্টানের আতিথ্য গ্রহণ করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়ে ফেলবেন। কি বলতে চান বলুন? কিছু বলবার স্পর্ধা আমার নেই জনাব, তবে আমি অন্তরের শ্রদ্ধা নিবেদন করতে চাই। আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণ বল্লভকে বহুদিন দেখেননি, একবার দেখে আসবেন চলুন। শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এখানে এসেছে। শেঠজির বিরুদ্ধে বলবার আমার কিছু নেই, আর থাকলেও আমি তা বলবো না, যেহেতু টাকা আমারও দরকার। মুর্শিদাবাদে থাকবেন। বাংলার নবাবের আদেশ পালন করে শেষ চিরকালে ধন্য হবে। তোমাদের প্রয়োজন নিশ্চয়ই পূর্ণ করবে, কিন্তু আমার একটা নিবেদন আছে। বলুন। সিপাহসালার জাফর আলী খান রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি অর্পিত হয়ে থাকবে না? খবর পেয়ে সকল যান যদি রাজধানী আক্রমণ করে। শেঠজি অত্যন্ত গুরুতর প্রশ্ন তুলেছেন। জাহাপনার আদেশ পালন করতে আমরা বাধ্য।
কিন্তু রাজধানী রক্ষার বিষয়ে আমাদের বিচার্য। তাই তো বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন, জাহাপনা, কোথায় থাকিস বললো? পায়ের তলাতেই রয়েছি জাহাপনা। বলতো বান্দা, সিপাহ সালার আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? এসে রাজনীতি জাহাপনা। এতদিন দরবারে রয়েছিস, রাজনীতি তুই আর বুঝিস না। জানলেন শেঠজি? শুনুন রাজা, বহুত বুদ্ধি রাখে এই বান্দা। জানা, এক সময়ে একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের গলা দিয়ে তুমুল কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো যে শিয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড় অসুবিধা হয়। বটে। শিয়াল ধরতো গর্তে লুকি থাকে, আর পেঁচা শুভ আধার ছেড়ে আলো আসতে চায় না। তবু শিয়াল প্রহর ঘোষণা করে। চোরের দল সেই থেকে শিয়াল আর পেঁচার পুজো দিতে লাগলো। তুমি আমার বন্দি, তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। আর তোমার এই ইংরেজ কুঠিতে যত বীর রয়েছে সবাইকে বন্দির মতো আমাদের সাথে কলকাতায় যেতে হবে। শুধু 35 স্ট্রং মেয়েদের নিয়ে এখানে থাকতে পারবেন। সেনাপতি রায়দুল্লভ, এদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজ। আমার তিরস্কার করুন জনাব। তোমাকে তিরস্কার করা হয়নি সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। যাহা বলা ও মারা অনেক মূল্যবান। শেঠজি, আপনি মুক্তার মূল্য যাচাই করেন আর আমি পরখ করি নারী রক্ত।